তখন রূপার বাবা বললেন, আমার মেয়েটা বন্দি, এই জন্য আমি কিছু করতে পারছি না। আপনাকে আরেকবার সুযোগ দিলাম, আমার মেয়েকে মুক্ত করে দিন। এরপর কখনো আপনার কাছে আসলে আর ফিরে যাব না। হয় আমার মেয়েকে নিয়ে যাব, না হয় আপনার জান কেড়ে নেব। কথাটা বলে চলে যায় রূপার বাবা। উনি চলে যাবার পর বাবা বলেন, নিশাদাই, খাবার খেয়ে নি। বাবার কথা আমি বললাম, আমি কিছু খাবো না। আমার রূপাকে আপা আমাকে মুক্ত করে দাও, যতদিন না মুক্ত করবা ততদিন খাবার খাবো না, মানে না। এই বলে রাগ করে শুয়ে পড়লাম আমি। পরের দিন সকালে আমার শরীর আরো অনেক খারাপ করলো। আমার মাথা প্রচন্ড যন্ত্রণা করতে লাগলো। এরকম অবস্থায় সহ্য করতে না পেরে আমি চিৎকার করতে লাগলাম। আমার অবস্থা খারাপ দেখিয়ে মা বাবাকে আমাকে হাসপাতালে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তারের কাছে যাবার পর ডাক্তার আমি শরীর ও মাথায় সিটি স্ক্যান করার পর মা বাবাকে বললেন, আপনার ছেলের অবস্থা কিন্তু ভালো না। ওর ব্রেনে একটা আঘাত পেয়েছে, কোনো বস্তুর আঘাত না, কথার আঘাত। ওর ব্রেনে আঘাত পাওয়ার কারণে দিন দিন খারাপের দিকে চলে যাবে। এভাবে চললে সামনে হয়তো কোনোদিন আপনাদের ছেলে পাগল হয়ে যাবে। এখনো তেমন ক্ষতি হয়নি, এখন চিকিৎসা করালে ও আপনার ছেলেকে খুশিতে রাখলে আল্লাহর রহমত ও সুস্থ হয়ে উঠবে। এই বলে ডাক্তার আমাকে ওষুধ দিয়ে দেন আর বলেন আমি যেন হাসি খুশি থাকি। ডাক্তার এরকম কথায় মা কান্না করতে থাকেন। মা কান্না করতে করতে বাবাকে বলেন, এরপর কি চুপ করে থাকবেন? আপনার কি ছেলেটার প্রতি একটু মায়া হয় না? মায়ের কথায় বাবা তার ভুল বুঝতে পারে। তখন বাবা আমাকে বলে, নিশাদ চল, তোকে নিয়ে কবিরাজের কাছে যাব। এই বলে হাসপাতাল থেকে সোজা আমাকে ও মাকে নিয়ে বাবা চলে গেলেন সেই কবিরাজের বাড়িতে, যে কবিরাজ রূপাকে বন্দি করেছে। সেই কবিরাজের বাড়িতে যাবার পর যেটা শুনলাম সেটা শোনার আশা আমরা করিনি। সেখানে গিয়ে জানতে পারলাম 3 দিন আগে কবিরাজ মারা গেছে। কবিরাজ মারা গেছে কথাটা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তখন বাবা অবাক হয়ে কবিরাজের বউকে বলল, কবিরাজ কিভাবে মারা গেল? তখন কবিরাজের বউ বলেন, অসুস্থ হয়ে। ওনার কথায় বাবা বলেন, এখন কি হবে? আমি এই কবিরাজকে দিয়ে রূপাকে বন্দি করিয়েছি। একমাত্র এই কবিরাজ বলতে পারতো রূপাকে বন্দি করে কোথায় রাখা হয়েছে। বাবার কথা আমি সেখানে মাথায় হাত দিয়ে বসে পড়ি। এটা দেখে মা বাবা আমাকে ধরে সেখান থেকে বাড়িতে নিয়ে আসে। এখন কি হবে? সে কবিরাজ রূপাকে বন্দি করে কোথায় রাখছে সেটা তো উনি ছাড়া কেউ বলতে পারবে না। তাহলে এখন কি হবে? এদিকে আমি বাড়িতে সজোরে কান্না করতে থাকি। রূপা কোথায় হারিয়ে গেল? আমি কান্না করছি, বাবাকে দোষারোপ করছি। আমার কথায় বাবা বলছে, বাবা নিশাদ দেয়, আমি মানছি, আমি স্বীকার করছি পরীকে সেই কাজের মাধ্যমে আমি বন্দি করেছি। আমি তো আমার ভুল বুঝতে পারছি, তাই না? আমার ভুল বুঝতে পেরে তোকে নিয়ে কবিরাজের বাড়িতে পর্যন্ত গেলাম। সেখানে গিয়ে জানতে পারলাম কবিরাজ মারা গেছে। এখন কবিরাজ মারা গেলে আমি কি করবো বল? বাবার কথা আমি বললাম, তুমি তো অন্য কবিরাজদের রূপাকে বন্দি করাতে পারো। তোমাকে বিশ্বাস করি না বাবা, তুমি কেন এমনটা করলে? এই বলে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে কান্না করছি। এদিকে সেদিন রাতেও রূপার বাবা আমাদের বাড়িতে আসে। রূপার বাবা আসায় আমার বাবা এবং এবার মাথা নত হয়ে বললেন, দেখুন, এতদিন আপনাকে মিথ্যা বলেছিলাম। আসল সত্যিটা হলো আমি একজন কবিরাজকে টাকা দিয়েছিলাম, আপনার মেয়ে রূপাকে বন্দি করিয়েছিলাম। কিন্তু আর সেই কবিরাজের বাড়িতে গিয়ে জানতে পারি সে কবিরাজ বেঁচে নেই, মারা গেছে। এখন তো আমরাও জানি না আপনার মেয়ে কোথায় আছে এবং কিভাবে আছে। বাবার কথায় রূপার বাবা বললেন, এখন কি হবে? আমিও তো আমার মেয়ের খোঁজ পাবো না। আমি যদি আমার মেয়ের খোঁজ না পাই তাহলে আপনাকে ছাড়বো না। কথাটা বলে রূপার বাবা চলে গেলেন। এদিকে এরপর থেকে আমি সবসময় মন খারাপ করে থাকতাম, খাবার খেতাম না। আমি খাবার না খাওয়ায় মা বাবা আমাকে অনেক অনুরোধ করে, পায়ে পর্যন্ত পড়তে চাই আমি যেন কিছু খেয়ে ওষুধগুলো ঠিক মতো খাই। যত কষ্টে থাকি মা বাবার এরকম অনুরোধ কিভাবে ফেলি, তাই কোনো উপায় না পেয়ে একটু করে খাবার খেয়ে ওষুধ খাই। আমি প্রতিনিয়ত রূপার জন্য অপেক্ষা করি, কিন্তু রূপা আর আমার কাছে আসে না, ওর কোনো খোঁজও পাই না। এভাবে কেটে যায় 1 দিন 2 দিন করে 2টা মাস। এই 2 মাসে আমি সবসময় রূপার অপেক্ষা করতাম, ওর জন্য কান্না করতাম। মা বাবা অন্য কোথাও বিয়ে দিতে চাইলে করতাম না। 2 মাস পর এক বিকালের ঘটনা, বসে আছে একটা নদীর কিনারা একা একা, আশেপাশে কেউ নেই। আমি বসে এমন সময় আমার পেছনে কিছু একটার আওয়াজ পেয়ে ঘুরে তাকালাম পেছনে।